ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটি তৈরি করেছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আজ আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 28 এবং 29 পৃষ্ঠার এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। সামনে আমরা সপ্তম শ্রেণীর আরও ভিডিও লেসন নিয়ে হাজির হব। আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। তো চলো আমরা উত্তরগুলো দেখে আসি। প্রথমে আছে, তোমার দল একই পানি এবং পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক একাধিকবার পরিমাপ করে থাকলে ফলাফল কি হুবহু একই এসেছে? উত্তর, পানির ক্ষেত্রে স্ফুটনাঙ্ক পরিমাপের ফলাফল সবসময় একই হয়েছে, কিন্তু পানি লবণের মিশ্রণের ক্ষেত্রে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার স্ফুটনাঙ্ক সামান্য বেশি হয়েছে এবং দ্বিতীয়বারের চেয়ে আবার তৃতীয়বার স্ফুটনাঙ্ক সামান্য বেশি হয়েছে। পরবর্তী প্রশ্ন, সকল দলের পানি ও পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্কের পরিমাণ কি একই হয়েছে নাকি আলাদা? এখানে উত্তর, সকল দলের পানির স্ফুটনাঙ্ক একই হয়েছে, কিন্তু পানি লবণের মিশ্রণের স্ফুটনাঙ্ক একই হয়নি, বরং আলাদা হয়েছে, তবে খুব কাছাকাছি হয়েছে। উপরের দুইটি প্রশ্নের যে কোনো একটির উত্তর না হয়ে থাকলে ভেবে দেখো কেন এমন হলো। কেন একই পদার্থ হবার পরেও স্ফুটনাঙ্কের পরিমাণ হুবহু একই হলো না? উত্তর, প্রত্যেকবার পানি লবণের স্ফুটনাঙ্ক পরিমাপ করার আগে কিছুটা পানি বাষ্প হয়ে উড়ে গিয়েছে। এতে একবার স্ফুটনাঙ্ক পরিমাপ করার সময় পানি ও লবণের পরিমাণের অনুপাত এক রকম ছিল, তাই পানি লবণের স্ফুটনাঙ্কের তফাৎ হয়েছে। কি প্রক্রিয়ায় এই পরিমাপ করা হয়েছে তা নিচে লেখো। তোমাদের পরিমাপের প্রক্রিয়ার সাথে অন্য দলগুলোর তুলনা করো। এবার ভেবে বলো কোন ফলাফল অপেক্ষাকৃত সবচেয়ে নির্ভরযোগ্য। কেন এমনটা মনে হলো তার পক্ষে যুক্তি দাও। উত্তর, একটি বিকারে প্রায় অর্ধেক পর্যন্ত পানি নিয়ে তাতে সর্বোচ্চ যতটা লবণ দ্রবীভূত করা যায় ততটা দ্রবীভূত করে এরপর তাপ দিয়ে ফুটিয়ে থার্মোমিটারের সাহায্যে স্ফুটনাঙ্ক পরিমাপ করা হয়েছে। এ দ্রবণকে একটু ঠান্ডা করে আবার তাপ দিয়ে ফুটিয়ে স্ফুটনাঙ্ক পরিমাপ করা হয়েছে। অন্য দলগুলো একই প্রক্রিয়ায় পরিমাপ করেছে। পানি লবণের স্ফুটনাঙ্কের ক্ষেত্রে প্রথম পরিমাপ করে পাওয়া স্ফুটনাঙ্ক সবচেয়ে নির্ভরযোগ্য মনে হয়, কারণ দ্বিতীয়বার এবং তৃতীয়বার স্ফুটনাঙ্ক পরিমাপ করার আগে কিছুটা পানি বাষ্প হয়ে চলে যাওয়ায় পানি ও লবণের পরিমাণের অনুপাতের কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ের সমাধান। আজ আমরা এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম এবং এই প্রশ্নের সমাধান দেখিয়ে দিলাম। আজকের এই লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো। আগামী পর্বে আমরা তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। তৃতীয় ধাপের 31 এবং 32 পৃষ্ঠা যে সমন্বিত ছকটি রয়েছে এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব। সবাইকে ধন্যবাদ।